পাহাড়ে অশান্তি চলতেছে, আপনারা সবাই জানেন সমস্যাটা কত বড় আর আমাদের এটা কিভাবে ট্যাকেল করা উচিত তাই নিয়ে আমার নিজস্ব মতামত বলবো আজকে। যদিও আমি দেখতে পারতেছি আমার পাঠক দর্শকদের বেশিরভাগ অংশই একটা মতামত অলরেডি নিয়ে ফেলছেন, কিন্তু আমরা সব মতকে বিবেচনায় নিয়ে একটা সমাধানের দিকে আগাবো। এইটা মানতে তো আমাদের কোনো অসুবিধা নাই, তাই না, যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা জটিল। আর এটাও মানতে অসুবিধা নাই যে এই সমস্যার সমাধান আমাদের করতেই হবে। আমাদের ভুলে গেলে চলবে না পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌম সীমানার মধ্যে, আর পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক। এটা মাথায় নিয়ে চিন্তা করলে সমস্যার সমাধান খুব সহজ হয়ে যাবে। আগে আমরা পার্বত্য চট্টগ্রামের সেই অশান্তির ইতিহাসটা একটু দেখে আসি, তাছাড়া আমরা বুঝবো না কোথায় থেকে এটা শুরু হইলো, কে এটা বড় করলো, আর কোন মাথামোটা রাজনৈতিক নেতার কারণে আজকে পাহাড়ের অশান্তি। আসেন ইতিহাসটা একটু দেখে আসি। বাংলাদেশের পাহাড়ি তিনটা জেলা, রাঙামাটি, বান্দরবন আর খাগড়াছড়ি, যেটাকে চিটাগাং হিল ট্র্যাক্টস বলা হয়, সেটা নিয়ে 1971 সালের পর থেকে একটা অশান্তি চলে আসতেছে। এই অশান্তির কারণ কি, এর ব্যাপকতা কত দূর, আর এর সমাধানই কি? হিল ট্র্যাক্টস অশান্ত হয় 71 সালের পর, নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় থেকে, আর একটু ভালো করে বলা যেতে পারে যে 1971-এর যুদ্ধের সময় থেকে। এই নিয়ে সাপ্তাহিক বিচিত্রায় 1984 সালে চিন্ময় মুৎসিদ্দি একটা আর্টিকেল লিখে খুব সাড়া ফেলছিল। সে আর্টিকেলটার শিরোনাম ছিল পার্বত্য চট্টগ্রাম অশান্ত কেন। এইটা সাহেব পাতাটা একটু দেখান। উনি লিখতেছেন, 72-এর শাসনতন্ত্র প্রণয়ন পর্যন্ত সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা উপজাতি জনগণের বঞ্চনা সংকটের অবসান ঘটাবার শাসনতান্ত্রিক রূপকল্পের জন্য প্রচেষ্টা চালান, কিন্তু উপজাতি জনগণের জন্য কোনো প্রকার শাসনতান্ত্রিক নিরাপত্তা আদায়ে তিনি ব্যর্থ হন। জনসংহতি সমিতির অনেক নেতাকর্মী এমন মত পোষণ করেন যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে পার্বত্য চট্টগ্রামের উপজাতি সমস্যার সমাধান হতে পারে না। অন্যদিকে মুক্তিযোদ্ধা নামধারী এক শ্রেণীর বাঙালি পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব চালায় যাচ্ছিল, হত্যা, লুণ্ঠন, নারী ধর্ষণ, জমি দখল ইত্যাদি চালাচ্ছিল নির্বিবাদে। বারবার জানানো সত্ত্বেও এইসব নৃশংস কর্মকাণ্ড দমনের চেষ্টা সরকারিভাবে করা হয়নি। তাহলে শুরু হয়েছে 1971 সাল থেকে। ইন্ডিয়া মনে করতো যে এইখান থেকে সেভেন সিস্টার্সে অস্ত্র যায় মিজো বিচ্ছিন্নতাবাদীদের কাছে, তাই এদিক দিয়া রয়ের তত্ত্বাবধানে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স পাঠায়। 1971-এর সাথে ছিল মুজিব বাহিনী। তারা সাধারণ মানুষকে মাইডা কাইটা গ্রামের পর গ্রাম জ্বালায় দেয়। এটা আমি আলাপ করছি আগের একটা এপিসোডে, এই যে এপিসোড দেখে নিয়েন, তাও আলাপটা আবার করি। আসেন দেখি 1971 থেকে কিভাবে এই অশান্তিটা শুরু হইল। ভারতের তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো। এইটা করতে চাইছিল। এই বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। এটা ছিল রয়ের একটা ফোর্স। জেনারেল উবান ছিলেন এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল। 1962 সালের শেষ দিকে এই ফোর্সটা গড়ে ওঠে। 71 সালে এই জেনারেল উবানই ছিল মুজিব বাহিনীর প্রশিক্ষক। মুজিব বাহিনী কি ছিল জানেন তো? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যৌথ গেরিলা বাহিনী। এরা কিন্তু যুদ্ধ করেনি, আর আজকে তারা মুক্তিযুদ্ধের সিপাহসালার হয়ে গেছে। এই যে ফজা পাগলা, এও মুজিব বাহিনীর কমান্ডার ছিল। উবান শুধু মুজিব বাহিনীর প্রশিক্ষক ছিল না, রক্ষী বাহিনীরও প্রশিক্ষক ছিল। পার্বত্য চট্টগ্রামের চূড়ান্ত অপারেশনের সময় কেবল মুজিব বাহিনী না, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের নামের ওই আনকনভেনশনাল বাহিনীকে ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয়। এই ফোর্সের দায়িত্ব ছিল চট্টগ্রামে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে বের করা এবং নিশ্চিহ্ন করে দেওয়া। এখানেই শেষ না। এই মুজিব বাহিনীর ট্রেনিং এর টাকা কে দিছিল জানেন? অনেক সারপ্রাইজ। এই মুজিব বাহিনীর ট্রেনিং এর সমস্ত অবকাঠামো, প্রশিক্ষণ সহায়তা দিছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, এবং এই সিআইএ এর টাকাটা আসছিল ইসরায়েল থেকে। ইসরায়েল থেকে মুজিব বাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত দেরাদুনের অবকাঠামোর প্রায় সবই সিআইএ এর টাকা, যেটা আসলে আসছিল ইসরায়েল থেকে। এবং এই অবকাঠামোটাকে ব্যবহার করা হয় স্পেশাল ফোর্সকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। হাসিনা কথায় কথায় এখন আমেরিকারে গালায়, ইসরায়েলকে গালায়, তাই না? কারণ আমেরিকা ট্রেনিং এ মধু আসছিল। আওয়ামী লীগ প্রচার করে না যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আমেরিকা, বলে না দেখেন ট্রেনিং তাইলে কেন দিছিল? ট্রেনিং দিছিল যেন এই মুক্তিযুদ্ধ বামপন্থীদের হাতে চলে না যায়। যাই হোক, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনীর পার্বত্য চট্টগ্রাম দিয়ে অভিযান শুরু হয় নভেম্বরের শেষে। ওরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রবেশ করে। তো চাকমারা ভাবে যে বাহ, এরা তো আসছে আমাদের স্বাধীন করে দিতে। ওরা অভ্যর্থনা জানাইতে চায়। একটা খাসিও সাথে নিয়ে গেছিল। মুজিব বাহিনী আর স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এই খাসিটা নিছে, কিন্তু অভ্যর্থনাকারী যারা আসছিল সবাইকে হত্যা করছিল। এরপর তারা পানছড়ির পাহাড়ি গ্রামগুলোতে হামলা শুরু করে।
বাড়িঘরে লুটপাট চালায়, আগুন লাগায় দেয়, সামনে যাকে পায় তাকেই খুন করে এবং মেয়েদেরকে ধরে ধরে ধর্ষণ করে। তাদের সেই হামলায় সেদিন পানছড়িতেই 32 জন নিহত হয়। তারপরে পানছড়ি থেকে তারা খাগড়াছড়ির দিকে রওনা হয়। যাওয়ার পথে তারা 176টা বাড়িঘর জ্বালায় দেয়। 14 ডিসেম্বরেও তারা 22 জনকে হত্যা করে, পাহাড়ি জনগণ। এই ছিল আওয়ামী লীগের মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ। এটাই তাদের কন্ট্রিবিউশন। বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর একটা ব্রিগেড কিন্তু রেখে দেওয়া হয়েছিল কক্সবাজারে, এবং ওই ব্রিগেড 1972 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালায়, তারপরে দেশে প্রত্যাবর্তন করে। এবং কক্সবাজারে ভারতীয় সেনাবাহিনীর একটা ব্রিগেডের উপস্থিতি গোপন রেখেই 72-এর 12ই মার্চ জানানো হয়েছিল যে বাংলাদেশ থেকে সমস্ত ভারতীয় সৈন্য চলে যাচ্ছে। মুজিব যেদিন জয় বাংলা হয় 1975-এ, সেই সময় পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালানো একটা ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়, মারা যায় ভারতীয় বিমান বাহিনীর কিছু কর্মকর্তা একই দিনে 1975-এর 15 আগস্ট। মুজিব আসলে মূলত পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল। আর সেই ইতিহাসে আর গেলাম না, কিন্তু এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ইন্ডিয়ার পরিকল্পনা কি আসেন সেটা একটু বুঝে দেখি। ইন্ডিয়ার একটা দুর্বল জায়গা আছে না, চিকেন নেক বইলা, যেটা দখল নিতে পারলে 7 সিস্টার আলাদা করে দেওয়া যাবে। ইন্ডিয়া সেটা নিয়ে সবসময় প্যারার মধ্যে থাকে। আমাদেরও একটা উইক জায়গা আছে, সেটা হইতেছে ফেনী, যা আমাদের বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামকে যুক্ত করছে। ওই জায়গা দিয়ে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে যদি দিতে পারে ইন্ডিয়া, তাহলে চিকেন নেক নিয়ে তার না ভাবলেও চলবে। সে মুফতে একটা সমুদ্র বন্দর পেয়ে যাবে। তাই সে পার্বত্য চট্টগ্রামের সব বিচ্ছিন্নতাবাদীদেরকে অকাতরে সাপোর্ট দেয়, শান্তি বাহিনীকে সাপোর্ট দিছে। তারা জানে পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয়ে একটা আলাদা রাষ্ট্র হয়, তাহলে এই ল্যান্ড লক একটা অতি ক্ষুদ্র অল্প জনগোষ্ঠীর ভূখণ্ডে ইন্ডিয়ার উপরে পুরো নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই। আর ওই অংশটা ইন্ডিয়া খাইয়া ফেলতে কোনো সমস্যা হবে না। তবে আমরা এই সমস্যার কথা সবাই জানি কম বেশি। কিন্তু দ্বিতীয় সমস্যাটা কি, এটা খুব জটিল এবং কম আলোচিত। সেই প্রসঙ্গে আমি আরেকটা আলোচনা করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। হংকং আর চায়না মেনল্যান্ড, এই দুইটা ভূখণ্ড একই দেশের, কিন্তু সিস্টেম আলাদা। হংকং অশান্ত না? আপনি একটা দেশে দুইটা সিস্টেম করলে সেটা অশান্তির বীজ হয়ে থাকে। কারণ দেশ বা রাষ্ট্র একটা শরীরের মতো, এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক সংহতির দরকার আছে। ইকোনমিক সিস্টেম আলাদা হইলে রাজনৈতিক সংহতি রক্ষা করা দূর হয়ে যায়। কার্ল মার্কস বলছেন যে রাজনীতি হইতেছে অর্থনীতির ঘনীভূত রূপ। একটা দেশের ইকোনমি যেমন, রাজনীতিও তেমন। তো পার্বত্য চট্টগ্রামের ইকোনমি কি আলাদা? হ্যাঁ, আলাদা। ওদের বর্তমান ভূমি মালিকানা ব্যবস্থা খুব জটিল এবং বহুমুখী কাঠামোর উপর প্রতিষ্ঠিত, যা ঐতিহাসিক, সামাজিক এবং সাংস্কৃতিক এবং প্রশাসনিক কারণগুলোর একটা মিশ্রণ। এটা প্রধানত 3টা স্তরে বিভক্ত। একটা হচ্ছে ঐতিহ্যবাহী ভূমি মালিকানা ব্যবস্থা, এটা সবচেয়ে বড় ভূমি ব্যবস্থাপনা। আনুমানিক 50 থেকে 60% জমি ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনার মধ্যে পড়ে। 2 নম্বর হইতেছে জনজাতি ভিত্তিক মালিকানা। পার্বত্য অঞ্চলের প্রধান জনগোষ্ঠী যেমন চাকমা, মারমা, ত্রিপুরা এবং অন্যান্য উপজাতি গোষ্ঠীগুলো তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে। এই ব্যবস্থায় জমির মালিকানা সাধারণত পরিবার বা গোষ্ঠীর মধ্যে থাকে এবং এটা মৌখিক ঐতিহ্য এবং নিয়মের ভিত্তিতে পরিচালিত হয়। জমি ভোগ দখল এবং ব্যবহার করার অধিকার আছে, কিন্তু তা প্রায় আইনগতভাবে নথিভুক্ত নয়, কোনো দলিল নাই। 3 নম্বর হইতেছে জুম চাষের জমি। পাহাড়ি অঞ্চলে জুম চাষের জন্য ভূমি ব্যবহার করা হয়, যা স্থানীয় জনজাতির একটা ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। এইখানে জমি ব্যক্তিগত মালিকানার অধীনে না, বরং এটা গোষ্ঠীগত ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এটা গেল পাহাড়িদের নিজস্ব মালিকানা পদ্ধতি। 2 নম্বর আছে সরকারি ভূমি মালিকানা। এর মধ্যে আছে সরকার ঘোষিত রিজার্ভ বন। পার্বত্য চট্টগ্রামের বড় একটা অংশ রিজার্ভ ফরেস্ট এবং সংরক্ষিত বন হিসেবে ঘোষিত। এই ভূমি বন বিভাগ দিয়ে নিয়ন্ত্রিত এবং এতে চাষাবাদ বা বসতি স্থাপন নিষিদ্ধ। তবে অনেক এলাকায় স্থানীয় জনগণ ঐতিহ্যগতভাবে এই ভূমি ব্যবহার করছে। এটাও কিন্তু ভূমি বিরোধের একটা কারণ। সরকারি প্রকল্প যেমন ধরুন কাপ্তাই লেক এবং বাঁধ প্রকল্পের জন্য ব্যাপক ভূমি অধিগ্রহণ করা হয়েছিল, যা স্থানীয় জনগণের ভূমি হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই প্রসঙ্গে আজকের আলোচনা করবো না। এটা আনুমানিক 25 থেকে 30% ভূমি সংরক্ষিত বনাঞ্চলের অধীনে সরকারি ব্যবস্থাপনায় আছে। 3 নম্বর হচ্ছে আইনগতভাবে নথিভুক্ত মালিকানা। পাকা দলিলের মাধ্যমে মালিকানা। কিছু কিছু এলাকায় ব্যক্তি বা গোষ্ঠী তাদের জমির দলিল নথিভুক্ত করছে, রেজিস্ট্রি করছে। তবে এইটা পার্বত্য অঞ্চলে খুবই সীমিত এবং সমস্যাযুক্ত, কারণ অনেক জমির মালিকানার বিষয়ে সরকারি রেকর্ড এবং স্থানীয় ঐতিহ্যবাহী নিয়মের মধ্যে সংঘাত আছে। 2001 সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠিত হয়, যার উদ্দেশ্য ছিল ভূমি বিরোধ সমাধান করা। তবে এটা কখনোই কার্যকরভাবে ভূমি মালিকানা সমস্যার সমাধান করতে পারেনি। কিছু জমি স্থানীয় বা বাঙালি যারা সেটলার গেছে তাদের ব্যক্তিগত মালিকানায় এটা রেজিস্ট্রেশন হয়েছে। এটা খুবই সীমিত এবং বেশিরভাগ ক্ষেত্রেই খুবই সমস্যাজনক। এটার মধ্যে প্রবলেম আছে নানা ধরনের। তো ঐতিহ্যবাহী নিয়ম এবং সরকারি রেজিস্ট্রেশনের মধ্যে যে বিভ্রান্তি, এটার কারণে জমি নিয়ে প্রায় বিরোধ দেখা যায়।
আনুমানিক 10 থেকে 15% ভূমি ব্যক্তিগত বা দলিল ভিত্তিক মালিকানার আওতায় আছে। তো এই ভূমি ব্যবস্থার মূল সমস্যাটা কি? পার্বত্য জনগোষ্ঠী তাদের ঐতিহ্যগত নিয়মে জমি ভোগ দখল করলেও তা প্রায়ই সরকারি আইনে স্বীকৃত না। তারপরে উচ্ছেদ হয়, যেমন কাপ্তাই লেকে উচ্ছেদ হয়েছে, স্থানীয় জনগণের জমি হারানোর ঘটনা ঘটছে। রিজার্ভ বনের যে সিস্টেমটা আছে, এটা সংরক্ষিত বন, এখানে স্থানীয় জনগণ চাষাবাদ করতো ঐতিহ্যগতভাবে। তো এটা নিয়ে সরকারের সাথে একটা বিরোধ লেগে থাকে। তো সমতলের অনেকে বলে যে আমরা কেন পার্বত্য চট্টগ্রামে গিয়ে জমি কিনতে পারবো না? সমস্যা বুঝেছেন তো? আপনি কার কাছ থেকে জমি কিনবেন? দলিলই তো নাই। দলিল তো মুখে মুখে, মালিকানা তো আর ব্যক্তির না যে আপনি কারো কাছ থেকে কিনলেন। মালিকানা সামাজিক, প্রায় 60% জমির মালিকানা সামাজিক। এই বাস্তবতাটা তো বুঝতে হবে। এই সমস্যার সমাধান কি? ওয়ান কান্ট্রি টু সিস্টেম ব্যবস্থা আমাদের চালাইতে হবে, যতদিন পর্যন্ত না ব্যাপক সংখ্যাগরিষ্ঠ পাহাড়িরা এই সিস্টেম বদলানোর জন্য দাবি না করে। সিস্টেম যদি বদলাইতে হয় পাহাড়ি জনগোষ্ঠীর দাবির ভিত্তিতে বদলাইতে হবে, তা না, তার আগে না। আমরা অভিজ্ঞতা নিতে পারি হংকং, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞতা। এইটা কইরা ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাকে আইনি স্বীকৃতি দিতে হবে। পুরো পার্বত্য চট্টগ্রামকে আমরা গ্রিন ইকোনমির আওতায় আনতে পারি, তাহলে অর্থনৈতিক উন্নয়ন আর স্বাতন্ত্র্য 2 লক্ষই অর্জিত হবে। পার্বত্য চট্টগ্রামে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করলে, পাহাড়িদের আয় আর জীবনযাত্রার মান বাড়লে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে আমাদের সমস্যার মূলে হচ্ছে দারিদ্র। এইটা দূর করেন, সব দূর হয়ে যাবে। যাই হোক, আগের আলাপে ফিরে আসি, ওটাও জরুরি। ওই যে 3টে জেলার কথা বলছি, যে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 3টে জেলা আগে ব্রিটিশ এবং পাকিস্তান আমলে একটা জেলা ছিল, যার নাম ছিল চিটাগাং হিল ট্র্যাক্টস। এই 3টে জেলা অমুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও 1947 সালে স্যার সিরিল র্যাডক্লিফ যে ভাগ করে দিছিল ইন্ডিয়া পাকিস্তান, এই জেলাকে পাকিস্তানকে দিয়ে দেয়। কারণ এই জেলার সাথে ভারতের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম আর ত্রিপুরার কোনো স্থল বা নৌ যোগাযোগ ছিল না, এখনো নাই প্রায়, যেটা আছে খুবই সামান্য, এটা উল্লেখ করার মতো না। এই জেলার যোগাযোগ ব্যবস্থা চট্টগ্রামের সাথে জড়িত হয় অর্থনৈতিক বাস্তবতার কারণে। এই জেলাকে চট্টগ্রামের সাথে পাকিস্তানে দিয়ে দেওয়া হয়। হুদাহুদি এই জেলাকে মিজোরামের সাথে জুড়ে দিয়ে যাতায়াত ব্যবস্থা কাট করে না খাওয়া মরার তো কোনো কারণ নাই। পাকিস্তানে এই জেলাকে দেওয়ার কারণে এখানে কোনো উল্লেখযোগ্য বিদ্রোহ বা আন্দোলন কিছুই হয় না। 1948 সালে কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন পূর্ব পাকিস্তানে আসেন, তখন উনি ঢাকায় সফর শেষে করে চট্টগ্রামে যান। সেখানে গেলে হিল ট্র্যাক্টসের জেলার বিভিন্ন ট্রাইবাল লিডাররা তার সাথে দেখা করেন। এই ঘটনার বিবরণ চাকমার আজাদ ত্রিদীপ রায়ের বই দ্য ডিপার্টেড মেলোডিতে আছে। তো জিন্নাহর সাথে সেই মিটিংয়ে ট্রাইবাল লিডাররা তাদের জন্য অটোনমি দাবি করে একটা প্রস্তাব পেশ করেন। জিন্নাহ সেটা একবার পইরাই অ্যাপ্রুভ করে দেন, অনুমোদন করে দেন, পুরোপুরি একবার পইরা। পাকিস্তান আমলে পাকিস্তান এই ট্রাইবগুলোকে অটোনোমাস হিসেবে রাখছিল, স্বায়ত্তশাসিত, এবং পাকিস্তানের সংবিধানেও এই অটোনমি স্বীকৃতি ছিল। এটা পাকিস্তানের 62 সালের সংবিধানের 223 নম্বর আর্টিকেল, যেখানে বলা আছে সেন্ট্রাল কিংবা প্রদেশের আইনসভা দ্বারা বানানো আইন ট্রাইবাল এলাকায় প্রযোজ্য হবে না। রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট বিশেষ জরুরি পরিস্থিতিতে বিভিন্ন রেগুলেশন জারি করতে পারেন। এর ফলে পাকিস্তানের ট্রাইবাল এলাকাগুলোর গোত্রগুলা সর্দার দিয়ে স্বায়ত্তশাসিত ছিল। পাকিস্তানে কিন্তু খালি একটাই ট্রাইবাল এলাকা ছিল না, পশ্চিম পাকিস্তানেও সীমান্ত প্রদেশে অনেকগুলো পাঠান আর বালুচ ট্রাইব আছে, যারা তখন স্বায়ত্তশাসিত ছিল। যেমন ধরেন ডির, সোয়াত, চিত্রাল। পশ্চিম পাকিস্তানের এইসব জেলায় অনেক পাঠান ট্রাইব আছে। পাকিস্তানের সীমান্তবর্তী আরো এলাকা আছে, যেমন ধরেন বাজাউর, তারপরে মোহাম্মদ, তারপরে ওরাকজাই, তারপরে ওয়াজিরিস্তান, তারপরে কুররাম, তারপরে খাইবার, যেখানকার ট্রাইবগুলো সম্পূর্ণ স্বায়ত্তশাসিত ছিল। এই এলাকাকে পাকিস্তানে বলা হয় FATA, ফাটা, মানে ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেড ট্রাইবাল এজেন্সি। এইটা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সরকারের জুরিসডিকশনের বাইরে ছিল। এদের জন্য আলাদা পেনাল কোড ছিল, যেখানে গোত্রপতিরা নিজেদের কালচার আর বিচার ব্যবস্থা অনুযায়ী বিচার করে সেটা রায় কার্যকর করতে পারত। সেটার নাম ছিল ফ্রন্টিয়ার ক্রাইমস রেগুলেশন বা FCR। পাকিস্তানের 2018 সালে FATA কে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাথে একীভূত করা হয়। তো তাইলে যেইটা পাকিস্তান আমলে শান্ত ছিল, এটা ঝামেলা শুরু হইলো এই উগ্র বাঙালি জাতীয়তাবাদের নাম করে। পাকিস্তান ভাঙার পর থেকে রাজা ত্রিদিপ রায় তার বইতে লিখছে এইসব। বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর যখন নতুন সংবিধান প্রণয়ন হচ্ছে, তখন ট্রাইবাল লিডাররা আবার সরহদি বডিগার্ডের সাথে দেখা করে সংবিধানে পাকিস্তানের মতো করে তাদের আগের স্বায়ত্তশাসনের ধারা গ্যারান্টি চায়। তো বডিগার্ড তাদেরকে কি কইছিল জানেন? কি উত্তর দিছিল জানেন না? কইছিল কোনো স্বায়ত্তশাসনের প্রয়োজন নাই, তোরা সব বাঙালি হয়ে যা। বডিগার্ড আর আওয়ামী লীগ যে কি পরিমাণে বুর্বক, বেকুব, মাথা মোটা,
ফ্যাসিস্ট, এটা তার সামান্য একটা উদাহরণ। কেন তা একটা জাতি বা ট্রাইব তার সবকিছু পাল্টায় বাঙালি হয়ে যাবে? বডিগার্ড তো এর মধ্যে অবাঙালি, বিহারি আর অমুসলিমদের কচুকাটা করিয়া গণহত্যা চালায়, তাদের নাগরিকত্ব বাতিল করে, ঘর বাড়ি জমি জমা রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করে নিজের চামুন্ডারদের মধ্যে বিতরণ করে দিছিল। এই যে পাদের সিদ্দিকি আছে না, পাদের সিদ্দিকি যে বাসায় থাকে, ওই বাসাটা বিহারিদের বাসা। এই যে জিল্লুর রহমান ছিল না, এই যে পাপনের বাপ, ও বাসাটাও বিহারিদের বাসা। সবগুলো আওয়ামী লীগ দখল করে নিয়েছিল। এমনকি এই যে সিপিবির পুরানা পল্টনের অফিস, ওটাও বিহারিদের বাসা ছিল। এরপরে ফ্যাসিস্টদের রুল বুক অনুযায়ী অবাঙালি মুসলমানদের নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো করে ক্যাম্পে ঢুকায়। স্বাভাবিকভাবে পাহাড়ি ট্রাইবগুলা এই সমস্ত দেখা প্রমাদ গণে এবং এখান থেকে শুরু হয় অসন্তোষ আর ক্ষোভ। তো মুজিবের আমলে তো আমরা জানি ভারতীয় আর্মি পাঠায়, পাহাড়ে নিজের দাপট বজায় রাখে। এরপর বডিগার্ডের ফুটা হয়ে গেলে 15ই আগস্টে, 75-এর 15 আগস্টে ভারত মাতা তার সাপোর্ট উঠায় না। এর ফলে মুজিবের যে বপন করা যে বিদ্বেষ ঘৃণার বীজ, সেটা দিয়ে গাছ তৈরি হয়, সেটা থেকে বাংলাদেশ ভোগা শুরু করে। দুঃখজনক হলেও সত্য যে মুজিব জয় বাংলা হওয়ার পরেও বাংলাদেশে আওয়ামী উগ্র বাঙালি জাতীয়তাবাদের বয়ান জয় বাংলা হয় নাই। এখনো 2025 সালে সেই বয়ানকে আমাদের জয় বাংলা করা লাগতেছে। এর ফলে পরবর্তী কোন শাসকই অবাঙালি বিহারি মুসলমানদের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বের করার উদ্যোগ নেয় নাই, তাদের বাজেয়াপ্ত করা বাড়ি ঘর জমি জমা ফেরত দেওয়ার কোনো উদ্যোগ নেয় নাই। এর ফলে পাহাড়ে অসন্তোষের পলিটিক্যাল সমাধান হয় নাই। এখন আমরা দেখব পাহাড়ে অশান্তির সমাধান কি। আমি আগে একটা গ্রিন ইকোনমিক জোনের আলাপ করছিলাম এপিসোডে, আপনারা দেখছেন। এখন আবার নতুন আলাপ শুরু হয়েছে। এই খবর আপনাদের সবার চোখে পড়ছে যে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে আরো 250টা ক্যাম্প স্থাপন করতে চায়। তো এটা কি ভালো হবে? এটা কি ভালো কোনো সমাধান? ফেসবুকে তো সবাই খুব বীর বাঙালি হয়ে উত্তেজিত। এইসব নিয়ে উত্তেজিত হওয়ার আগে সামরিক বাস্তবতা বুঝতে হবে। সামরিকভাবে সব সমস্যার সমাধান করা গেলে 1971-এ পাকিস্তান হারতো না, জাস্ট গারপেলি করে মারা খাইছে ইন্ডিয়ার কাছে। কাশ্মীরও ইন্ডিয়া তাহলে ঠান্ডা করে দিত এতদিনে। আফগানিস্তান থেকে, ভিয়েতনাম থেকে আমেরিকা পলাইতো না। রাশিয়া এতদিনে ইউক্রেন দখল করে ফেলতো, আর ইসরায়েল প্যালেস্তাইনকে সাফা করে ফেলতো। গাজারে সাফা করে ইসরায়েল টিকতে পারতেছে না। আসাদ এখনো টিকে থাকতো ক্ষমতা সিরিয়ার। সবার উপরে কাঁঠাল রানী হাসিনা দিল্লি পলাইতো না। এখানে লাগবে ধৈর্য, দরদ, আন্তরিকতা আর রাজনৈতিক প্রজ্ঞা। রক্ত গরম কইরা প্রচুর উদ্দীপনা তৈরি করা যায়, কিন্তু সমস্যার সমাধান করা যায় না। সেনাবাহিনীর স্ট্রাকচারটা বুঝে দেখি, তাইলে বুঝতে পারবেন যে এই প্রস্তাবটা কতটুকু বাস্তবসম্মত। বাংলাদেশের সেনাবাহিনীতে 10টা ডিভিশন আছে। সেনাবাহিনীর সৈন্যদেরকে ডিভিশন হিসেবে ভাগ করা হয়। এক ডিভিশনে 1500 থেকে 1800 সৈন্য থাকে। একটা ডিভিশনে 3টা ব্রিগেড থাকে। একটা ব্রিগেডে 3000 থেকে 4000 সৈন্য থাকে। তাছাড়া ডিভিশনে আরো সাপোর্টিং ইউনিট থাকে, যেমন আর্টিলারি, মেডিকেল কোর, সাপ্লাই, ওয়ার্কশপ, আরো ইউনিট থাকে। বাংলাদেশের 10টা ডিভিশনে কোনটার অবস্থান কোথায় সেটা একটু জেনে নেওয়া যাক। যশোরে 55 ডিভিশন, বগুড়াতে 11 ডিভিশন, রংপুরে 66 ডিভিশন, ভারতের পশ্চিমবঙ্গের সাথে সীমান্তেই 3টা ডিভিশন। এরপর উত্তর মেঘালয়ের বিপরীতে টাঙ্গাইলের ঘাটাইলে 19 ডিভিশন আর সিলেটের 17 ডিভিশন, মোট 5টা ডিভিশন গেল। ত্রিপুরার বর্ডারে কুমিল্লাতে আছে 33 ডিভিশন, বার্মার বর্ডারে কক্সবাজারে 10 ডিভিশন, চট্টগ্রামে আছে 24 ডিভিশন, টোটাল 8টা ডিভিশন গেল। দক্ষিণবঙ্গে বরিশালের 7 ডিভিশন আর ঢাকার কাছে সাভারে 9 ডিভিশন। তো পাহাড়ে বাংলাদেশ সামরিক বাহিনীর 24 ডিভিশন নিয়োজিত, যাদের হেডকোয়ার্টার হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। চট্টগ্রামে হিল ট্রাক্সে সেনা মোতায়েন করা আছে কিভাবে? চট্টগ্রাম হিল ট্রাক্সে নিয়োজিত আছে 24 ইনফ্যান্ট্রি ডিভিশন এবং এখানে তারা কাউন্টার ইনসার্জেন্সি মুডে পরিচালিত হয়। মানে এক যুদ্ধ একটা জিনিস আর কাউন্টার ইনসার্জেন্সি আর একটা জিনিস। 1997 সালের চট্টগ্রাম হিল ট্রাক্স শান্তি চুক্তির পর থেকে কাউন্টার ইনসার্জেন্সি পরিভাষাটা আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয় না এবং কার্যক্রমগুলো বর্তমানে কিছুটা প্রতিরক্ষামূলক চরিত্র ধারণ করছে। বর্তমানে 3টা ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং একটা আর্টিলারি ব্রিগেড মোতায়েন করা আছে হিল ট্রাক্সে। 69 ইনফ্যান্ট্রি ব্রিগেড বান্দরবনে, 203 ইনফ্যান্ট্রি ব্রিগেড খাগড়াছড়িতে আর 305 ইনফ্যান্ট্রি ব্রিগেড রাঙামাটিতে। 24 আর্টিলারি ব্রিগেড আছে গুইমারাতে। তো কাউন্টার ইনসার্জেন্সির কৌশল অনুসারে ব্রিগেডগুলোকে রিজন এবং ব্যাটালিয়নগুলোকে জোনে অভিহিত করা হয়। সাধারণত একটা রিজন একটা জেলার দায়িত্বে থাকে। তবে খাগড়াছড়ি জেলা তুলনামূলক বড় হওয়ায় সেখানে একটা ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং একটা আর্টিলারি ব্রিগেড মোতায়েন করা আছে। প্রত্যেকটা জোন এক বা একাধিক উপজেলার নিরাপত্তা দায়িত্ব পালন করে, যা এলাকার আকার, নিরাপত্তা পরিস্থিতির উপরে নির্ভরশীল। এবং প্রত্যেকটা জোনে মানে একটা ব্যাটালিয়নে প্রায় 600 থেকে 800 সদস্য থাকে। প্রত্যেক জোন সাবজোনে বিভক্ত থাকে, যেখানে একটা কোম্পানি একটা সাবজোনের দায়িত্বে থাকে। প্রত্যেকটা সাবজোনকে
আবার পুনরায় 2 থেকে 3টা ক্যাম্পে বিভক্ত করা হয়। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম হিল ট্র্যাক্সের ব্রিগেড কমান্ডারকে রিজন কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারকে জোন কমান্ডার এবং কোম্পানি কমান্ডারকে সাবজোন কমান্ডার বলা হয়। একটা ক্যাম্পে সাধারণত 30 থেকে 50 জন সেনা সদস্য থাকে এবং একজন অফিসারের দায়িত্বে থাকে। ক্যাম্প সাধারণত একটা প্লাটুনের কিছু বেশি শক্তি দিয়ে গঠিত হয়। সেনা ক্যাম্পের পাশাপাশি চট্টগ্রাম হিল ট্র্যাক্সে বিজেপি থাকে, সশস্ত্র পুলিশ থাকে, আনসার বাহিনীর ক্যাম্পও থাকে। নিরাপত্তা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এইসব ক্যাম্প সেনাবাহিনীর অপারেশন কমান্ডের অধীনে থাকে। এই কাউন্টার ইনসার্জেন্সি কার্যক্রমে চিটাগাং হিল ট্র্যাক্সে সেনাবাহিনীর মৌলিক ইউনিট হচ্ছে একটা ক্যাম্প। প্রত্যেকটা ক্যাম্পের নির্দিষ্ট দায়িত্বপূর্ণ এলাকা থাকে। ওই এলাকায় তারা নিয়মিত বিশেষ টহল পরিচালনা করে, সড়ক পথের নিরাপত্তা নিশ্চিত করে এবং সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে সশস্ত্র পুলিশ এবং আনসার সাধারণত স্থায়ী পোস্ট পরিচালনা করে। তো তাইলে একটা ডিভিশনে আমরা হিসাব করে দেখতে পারি এক প্ল্যাটুনে 30 থেকে 35 জন সৈন্য থাকে। আমাদের 24 ডিভিশনে পুরোটাই পাহাড়ে ডিপ্লয়েড বিভিন্ন ক্যাম্পে। আরো নতুন 250টার মতো ক্যাম্প, মানে 250টা নতুন প্ল্যাটুন লাগবে, তাই না? তা আকাশ থেকে আসবে না। অর্থাৎ এই দাবি মিটাইতে গেলে পাহাড়ের চট্টগ্রামের 24 ডিভিশন ছাড়াও আরো 2টা ডিভিশন ডিপ্লয় করতে হবে। এই ডিভিশন আসবে কোত্থেকে? পাহাড়ে অতিরিক্ত 2টা ডিভিশন মোতায়েন করা মানে ভারতের সাথে আমাদের সীমান্ত থেকে 2টা ডিভিশন পুল আউট করতে হবে, করে সেটাকে পাহাড়ে ডিপ্লয় করা লাগবে। এর ফলে ভারতের সাথে সীমান্ত এলাকায় 2টা সীমান্ত এলাকা খালি হয়ে যাবে, 2টা ডিভিশন খালি, 2টা ক্যান্টনমেন্ট ফাঁকা হয়ে যাবে রে ভাই। এইটা কেমনে আপনারা চিন্তা করলেন? তাও এটা আর্মি থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তাও আর্মি থেকে চাওয়া হয়েছে। এটা কোনোভাবে কোনো দূরদর্শী সিদ্ধান্ত না, বরং আত্মঘাতী একটা সিদ্ধান্ত। পাহাড়ে আমাদের যেটা হইতেছে সেটা কত ইনসিগনিফিক্যান্ট, এটা কোনো বড় ধরনের ইনসার্জেন্সিও না। এটা আলাপে একটু পরে আসতেছি। ভারত যদি দেখে যে আমরা এই সামান্য একটুতে হয়েছে সামলাইতে পুরা 3টা ডিভিশন মোতায়েন করছি, তখন ভারত তো পাহাড়ে আরো অশান্তি করবে, 100 গুণ বাড়াই দিবে। তখন হুজুরে দাবি উঠবে যে পাহাড়ে আরো সেনা মোতায়েন করতে হবে, আমাদের পুরা পাহাড় সেনা দিয়ে ভর্তি হয়ে যাবে। এর ফলে ভারত আমাদের সীমান্তে অবশিষ্ট বাকি 6টা ডিভিশনকে পাহাড়ে মোতায়েন করা লাগবে, পুরা সেনাবাহিনী পাহাড়ে নিয়ে যেতে হবে। সীমানা পুরোপুরি অরক্ষিত করে ফেলা। বাংলাদেশের পুরা সামরিক বাহিনী পাহাড়ের একটা স্যাকের মধ্যে ঢুকে যাবে। এটা সামরিক দিক দিয়ে অত্যন্ত একটা ভুল চাল, এবং এটাই চাই ইন্ডিয়া। আর দেখেন সবাই লাফাইতেছে ইন্ডিয়া কিভাবে আমাদের কাঁধে বন্দুক রেখা দেখেন আমাদের উপরে গুলি চালাইতেছে, দেখেছেন? ভয়ে কেউ কিছু কইবে না এটার বিরুদ্ধে, পাবলিক সেন্টিমেন্টের ভয়ে। আমাদের তো মূল সীমানা পাহাড় না, সমতল ভূমি, যেখানে দেশের 98% জমি জমা অর্থনীতি আছে। আমাদের সামরিক প্রতিরক্ষার মূল পলিসি হওয়া উচিত সমতল ভূমি ভারতের আগ্রাসন থেকে রক্ষা করা। চট্টগ্রাম হিল ট্র্যাক্সের বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার সামরিক সম্ভাবনা কি আছে? কোনো সম্ভাবনা নেই, শূন্য। কেন শূন্য? কারণ চট্টগ্রাম হিল ট্র্যাক্সের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি চট্টগ্রামের সাথে জড়িত। যেখান থেকে খাদ্যদ্রব্য থেকে শুরু করে জীবনযাপনের সবকিছু চট্টগ্রামের রাস্তা দিয়ে ঢুকে। সামরিক বাহিনী চট্টগ্রাম দিয়ে সেখানে যায়। ভারতের সাথে আমাদের হিল ট্র্যাক্সের কোনো উল্লেখযোগ্য যোগাযোগ ব্যবস্থা নেই। আপনারা জানেন, আমার আগের এপিসোডে আমি দেখাইছি না, যোগাযোগ ব্যবস্থাতে সামরিক অভিযানের মূল বিষয় কোন দিক দিয়ে আর্মি আসবে ইন্ডিয়া থেকে, কোথা দিয়ে আসতে পারবে না, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। কিছু মেঠো পথ আছে, ওই দিকের সীমান্ত অত্যন্ত দুর্গম হওয়াতে সেখানে বড় কোনো রাস্তাঘাট একদম নাই। এর ফলে ভারতের পক্ষে ওই সীমান্ত দিয়ে হিল ট্র্যাক্সের সামরিক অভিযান চালানো একেবারে অসম্ভব কাজ। এটা লজিস্টিক্যাল দিক দিয়ে ভারতের পক্ষে সম্ভব না। ওই দিক দিয়ে ভারতের আর্মির কোনো ট্রাক লট বহর টেনে আনা সম্ভব না। আর ভারতের মিজোরামের সাথে নিজেদের যোগাযোগ ব্যবস্থা দুর্গম। ভারত যদি প্রত্যক্ষভাবে সামরিক আগ্রাসন না চালায় তাহলে হিল ট্র্যাক্সের বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা শূন্যের চেয়েও কম। যদি ভারত অল্প কিছু পদাতিক সৈন্য দিয়ে হামলা করে, যেমন 71 সালে করছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স, ওরা কিন্তু কোনো যুদ্ধ করে নাই। মুজিব বাহিনীর সাথে ওরা কিন্তু যুদ্ধ করে নাই, কোনো সামরিক অপারেশন করে নাই, নিরীহ গ্রামবাসীদেরকে মারছে আর লুটপাট করছে। ওইটাকে সামরিকভাবে মোকাবেলা করা আমাদের আর্মির জন্য কোনো ব্যাপারই না। এবার দেখি পাহাড়ে যেটা হইতেছে সেটা কি ইনসার্জেন্সির কোন স্টেজের মধ্যে পড়ে? আমার দেশের প্রতিবেদনে বলা হয়েছে চাঁদানা অপহরণ ও হত্যার সাথে জড়িত ইউপিডিএফ 2009 থেকে এ পর্যন্ত 332 জনকে অপহরণ করছে সংগঠনটা। এর মধ্যে পাহাড়িরাও ছিলেন। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে অপহরণ করার ঘটনা ঘটে। তাদের হাতে 2009 সাল থেকে এই পর্যন্ত 89 জন হত্যার শিকার হয়েছেন। যাদের মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠী সদস্য যেমন আছে, তেমনি সেনাবাহিনীর 16 সদস্য আছে। 2009 সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ 17 বছরে বিদ্রোহীদের হাতে হত্যার শিকার হয়েছে 89 জন। আর সেনাবাহিনীর কতজন? 16 জন, মাত্র 16 জন। এর চেয়ে বেশি মানুষ ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কফ এটাতে মারা গেছে। যারা মারা গেছে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি,
তাদের আত্মত্যাগকে আমি গভীর শ্রদ্ধা জানাই বলতেছি। সবকিছুর একটা তো মাত্রা আছে, মাত্রা জ্ঞান হারায় ফেললে তো মানুষ কাণ্ডজ্ঞান হারায় ফেলে। জাতিসংঘের মিশনে সেনাবাহিনীর 166 জন সদস্য নিহত হয়েছে, 10 গুণেরও বেশি। পাহাড়ে যে ক্রাইম স্ট্যাটিস্টিক্স, সেটা কোনো ইনসার্জেন্সির সংজ্ঞা পড়ে না। আসল ইনসার্জেন্সি কাকে বলে জানেন? আসেন সেটা দেখি ইনসার্জেন্সি কি। আফগানিস্তানে পশতুন পাঠান ট্রাইবগুলা আমেরিকা এবং নেটোর বিরুদ্ধে যেটা করছে সেটা হইতেছে আসল ইনসার্জেন্সি। সেখানে ক্যাজুয়ালিটি কত হয়েছে শুনবেন? 2001 থেকে 2021 সাল পর্যন্ত এই 20 বছরে আমেরিকা এবং তার মিত্রদের 70,000-এর বেশি সৈন্য মারা গেছে। হ্যাঁ, 70,000-এর বেশি, বছরে গড়ে 3,500। আহত যে কত হয়েছে আল্লাহ মালুম। ওইটারে বলা হয় ইনসার্জেন্সি। বাংলাদেশে পাহাড়ে যে অশান্তি, সেটাকে হুদাহুদি ইনসার্জেন্সি নাম দিয়া সীমানা খালি করে সেখানে 3 ডিভিশন সৈন্য ডিপ্লয় করা পাগলামো ছাড়া আর কিছু না। পাহাড়ে যে ক্রাইম আছে সেটার জন্য পুলিশকে উপযুক্ত ট্রেনিং দিয়ে ব্যবহার করা উচিত। আর ক্রাইম মোকাবেলা করার জন্য সবচেয়ে বেশি দরকার গোয়েন্দা তথ্য, মানে ইন্টেলিজেন্স। সিভিল ক্রাইম ফাইট করার জন্য আর্টিলারি বা কামানের গোলা লাগে না। সেনাবাহিনীকে দিয়ে ক্রাইম ফাইট করানো ভুল কাজ। সেনাবাহিনী যদি চোর ডাকাত ধরে আর অন্য দেশের সামরিক বাহিনীর ভারী অস্ত্র ট্যাঙ্ক মোকাবেলা করার প্রশিক্ষণ না নিয়ে রাস্তাঘাটে ডাকাত ধরার জন্য টহল দিতে থাকে, তাহলে তো পুরো সেনাবাহিনী নষ্ট হয়ে যাবে। এসব পুলিশের কাজ। দরকার হলে পুলিশের লোক বল বাড়ানো উচিত, পুলিশের ইন্টেলিজেন্স কালেকশন ক্যাপাসিটি বাড়ানো উচিত, পুলিশের গোয়েন্দা সক্ষমতা বাড়ানো উচিত, পুলিশের বাজেট বাড়ানো উচিত। এই সমস্ত কাজে সেনাবাহিনী ব্যবহার একদম বন্ধ করা উচিত। এই জন্য আমি বলি সেনাবাহিনী এখন থেকে ব্যারাকে ফিরে যাক, কোনো দরকার নাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার। এরপর বলা আছে পাহাড়ে বিভিন্ন গ্রুপ চাঁদা তোলে, সে চাঁদার পরিমাণ কত? আমার দেশের রিপোর্টে আছে সব গ্রুপ মিলে 3 জেলাতে সারা বছর চাঁদা তুলছে 350 কোটি টাকা। হ্যাঁ, হাসমু না কানমু? হ্যাঁ, এডিটার সাহেব এরা ঘোড়ার হাসি দেন, আমার তো হাসি আসছে না, হাসার চেষ্টা করলাম, জানেন না ঘোড়ার হাসি। ঢাকা শহরে শুধু পরিবহন খাতে সারা বছরের চাইতে অন্তত 10 কোটি টাকা বেশি চাঁদাবাজি হয়। দৈনিক 1 কোটি টাকা চাঁদা ওঠে এখান থেকে। হাসিনার পিয়ন 400 কোটি টাকা কামাইছে। পাহাড়ের সমগ্র গোষ্ঠী মিলে সারা বছর যা চাঁদাবাজি করে, খালি পিয়ন তার চেয়ে বেশি চাঁদাবাজি করে। তাহলে পাহাড়ে অশান্তির সমাধান কি? পাহাড়ে যেই সমস্যা সেটা পলিটিক্যাল প্রবলেম, মিলিটারি প্রবলেম না। পলিটিক্যাল প্রবলেমের সমাধান পলিটিক্যাল ভাবে হওয়া উচিত, সামরিক ভাবে না। তো কি পলিটিক্যাল সমাধান আছে? পাকিস্তান আমলের মতো ট্রাইবগুলোকে অটোনমি দিয়ে দেওয়াই সবচেয়ে বেস্ট পলিটিক্যাল সলিউশন। এই অটোনমিকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া উচিত। সংবিধানে পাকিস্তান আমলের মতো এই অটোনমির ব্যাপারে সাংবিধানিক ধারা যোগ করা উচিত। খালি আওয়ামী উগ্র বাঙালি জাতীয়তাবাদের নামে পাহাড়ে এই ট্রাইবগুলার অটোনমি কেড়ে নেওয়ার ছিল অত্যন্ত ফ্যাসিস্ট এবং বোকামিপূর্ণ সিদ্ধান্ত, যেটা আমরা আজও কন্টিনিউ করতেছি। এই আওয়ামী বাঙালি জাতীয়তাবাদী বয়ানের খপ্পরে পইরা আমরা অসংখ্য অবাঙালি মুসলমান বিহারীদেরকে গণহত্যা করে কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকে একদম শেষ করে দিছি। বহুত বাঙালি আনা 54 বছর, এবার থামা উচিত। এই বাঙালি আনা বন্ধ করা উচিত। পাকিস্তান আমলে যখন 2 পাকিস্তানের ট্রাইবগুলো অটোনমাস ছিল, তখন তো পাকিস্তানিরা বলে নাই যে ট্রাইবগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের মধ্যে তো অমূলক ভয় কাজ করে নাই। এই সমস্ত সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। আসল স্টেটসম্যানের পরিচয় হচ্ছে এই সমস্ত ব্যাপারকে প্রজ্ঞার সাথে ডিল করা, হুজুগে বা আবেগে না চলা। আর্মি কেমনে 250 ক্যাম্প করার প্রপোজাল দিছে, এটা আমার মাথায় আসতেছে না। ভারতে যে ব্রিটিশ এম্পায়ার এত বড় ছিল, যেটা ইতিহাসে কেউ করতে পারে নাই। অশোক বলেন, আওরঙ্গজেব বলেন, কেউ এত বড় সাম্রাজ্য শাসন করে নাই। সেই ব্রিটিশ সাম্রাজ্য কত বড় সামরিক বাহিনী দিয়ে রক্ষা করা হইতো জানেন? 1900 সালে সমস্ত ভারতে ব্রিটিশদের ইন্ডিয়ান আর্মির সৈন্য ছিল 2.25 লাখ, যার মধ্যে 74,000 ছিল গোড়া সৈন্য, মানে সাদা চামড়া। বাকি 1.5 লক্ষ ছিল নেটিভ ইন্ডিয়ান সিপাই। ইংরেজদের সাম্রাজ্য বানানোর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের স্টেটসম্যানশিপ আর ডিপ্লোমেসি। ইংরেজরা খালি গায়ের জোরে এত বড় সাম্রাজ্য বানায় নাই, তার অসংখ্য নেটিভ রাজ্য, নেটিভ ট্রাইবকে সম্পূর্ণ অটোনমি দিয়ে রাখছিল, যাদেরকে প্রিন্সলি স্টেট বলা হইতো। এদের সংখ্যা ছিল 565টা। বড় কিছু রাজ্য ছিল যেমন হায়দ্রাবাদ, মহীশূর, জম্মু কাশ্মীর, গোয়ালিয়র, ভোপাল। ছোট ছোট অসংখ্য রাজ্যও ছিল। আমাদের এদিকে ছিল ত্রিপুরা আর কুচবিহার। এরকম প্রিন্সলি স্টেট ছিল। ইংরেজরা খালি এদের পররাষ্ট্রনীতি আর প্রতিরক্ষার দায়িত্ব ছিল। বাকি সবকিছুর দায়িত্ব নেটিভ রাজ্যগুলো নিজেরা নিজেদের মতো করে নিজেদের প্রথা অনুযায়ী কর তুইলা সেইটা নিজেরাই খরচ করত। ইংরেজরা এই সমস্ত রাজ্য থেকে কোনো কর নিত না, খুব সামান্য ইনসিগনিফিকেন্ট পরিমাণে একটা ট্রিবিউট নিত। তা আমি জানি এখন আপনারা এখন বলবেন যে এতদিন যে জানতাম ইংরেজরা দেশীয় রাজ্য থেকে কর তুলতো, বলিউডে লাগান বলে একটা সিনেমা হয়েছে না, এই যে কর তোলা নিয়ে ক্রিকেট খেলা, আমির খান ছক্কা মেয়েরা ম্যাচ জিতায়, হ্যাঁ, এইসব বলিউডের গালগপ্প। বাস্তবে ব্রিটিশ ভারতে ইংরেজ সরকারের রাজস্ব কর
তুলতো নিজেদের সরাসরি শাসন করা 11টা প্রদেশ থেকে মাত্র। সেটা দিয়ে ইংরেজরা সারা ভারতের সমস্ত খরচ চালাইতো। স্যার যদুনাথ সরকারের একটা বই আছে, ইকোনমিক্স অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে। সেখানে 1913 সালের বাজেটের একটা স্টেটমেন্ট দেওয়া আছে। ইংরেজদের রাজস্বের প্রধান খাত ছিল ভূমিকর, প্রায় 33%। এরপরে 28% আসতো কাস্টমস আর এক্সাইজ থেকে, মানে আকবরি শুল্ক থেকে। 17% আসতো রেল আর স্ট্যাম্প ডিউটি থেকে। আর 80% রাজস্বই 5টা খাত থেকে আসতো। লবণের উপরে একটা কর ছিল, এটা নিয়ে আবার আন্দোলন হয়েছিল। যাই হোক, সেইখান থেকে বছরে 4.5 কোটি রুপির একটু বেশি রাজস্ব আসতো, 5% মতো। এছাড়া বনভূমি থেকে কিছু ইনকাম ছিল। ইনকাম ট্যাক্স খুব সামান্য ছিল, আজকালকার মতো ইনকাম ট্যাক্সের বালাই ছিল না, ভ্যাটও ছিল না। প্রিন্সলি স্টেট থেকে যে ট্রিবিউট নিত, এইটা 61 লাখ রুপি মাত্র, অর্থাৎ রাজস্বের 1%-এরও কম। বছরে এই 86 কোটি রুপি দিয়াই ইংরেজ সরকার সারা ভারতবর্ষে তাদের সাম্রাজ্য মেনটেন করত, প্রতিরক্ষা মেনটেন করত, সিভিল প্রশাসনের খরচ সহ। বাজেট প্রায় ব্যালেন্স থাকতো, মানে অতিরিক্ত থাকতো। 1913 সালের খরচের হিসাব আছে বইতে, দেখেন। আসল পয়েন্ট হইতেছে প্রবল পরাক্রমশালী ইংরেজ সরকার, মহারানী ভিক্টোরিয়া, পাকিস্তানি সরকার, আইয়ুব খান, এরা যদি ট্রাইবগুলোকে অটোনমি দিতে পারে কোনো ধরনের অমূলক ভিত্তিহীন ভয় ছাড়া, তাহলে বাঙ্গুদের সমস্যা কোথায়? সমস্যা আসলে কোথাও না। সমস্যা হচ্ছে বাঙ্গুদের উগ্র বাঙালি জাতীয়তাবাদী বয়ান। এটা মাথা থেকে ঝাইরা ফেললে সব সমস্যার সমাধান আছে। পাহাড়ের ট্রাইবগুলোকে অটোনমি দিয়ে এম্পাওয়ার করে তাদের নিজস্ব ইনস্টিটিউট করতে দেওয়াই সবচেয়ে বেস্ট সমাধান। আপনি দেখেন না, সমতলে এমন কোনো নেতা নাই যাদেরকে পাহাড়িরা বিশ্বাস করে। এটা তো বড় সমস্যা। পাহাড়ের ট্যুরিজম থেকে যে রাজস্ব আসে সেটা সম্পূর্ণ পাহাড়ি ট্রাইবগুলোর কাছে চলে যাওয়া উচিত। তাহলে তারা নিজেদের অর্থনীতির স্বার্থে ট্যুরিজম প্রমোট করবে আর সেখানকার আইন শৃঙ্খলা নিজেদের পুলিশ দিয়ে রক্ষা করবে। ব্রিটিশ ভারতের প্রিন্সলি স্টেটগুলো নিজেদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী দিয়া নিজেদের রাজ্যের ভিতরে আইন শৃঙ্খলা মেনটেন করত। কখনো কোনো সাহেব বা ভারতীয় ট্যুর করতে যায় সমস্যা হয় না জীবনে। সাহেব মেম সাহেবরা 1-2 নির্ভয়ে সারা ভারতবর্ষ চড়ে বেড়াতো, শিকার করতো। তাদের নেটিভ রাজ্যগুলোতে কখনোই আইন শৃঙ্খলা নিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করতে হয় নাই তো। জম্মু কাশ্মীর রাজ্য যেখানে অনেক ট্যুরিজম ছিল, সেটা শাসন করতো ডোগরা বংশীয় রাজারা। ইংরেজ সরকারের কোনো সৈন্য সেখানে ছিল না। কাজেই পাহাড়ি ট্রাইবগুলোর অটোনমি সেখানকার ট্যুরিজমের জন্য অত্যন্ত সহায়ক হবে, আর সেটাকে তারা নিজেরাই নিরাপদ করে তুলবে। সবশেষে আসি জমি জমার ব্যাপারে। যেহেতু পাহাড়িদের জমি ব্যবস্থাপনা আলাদা, এটা ডিস্টার্ব করা উচিত হবে না। কাশ্মীর যখন ভারতে যোগ দিছিল, কাশ্মীরের অটোনমির জন্য ভারতের সংবিধানে 370 আর্টিকেল ছিল। এর ফলে কাশ্মীরিরা নিজেদের জন্য অতিরিক্ত আইন বানাইতে পারত, যেটা ভারতের অন্য নাগরিকদের বিভিন্ন অধিকারকে ওভাররাইড করত। যেহেতু কাশ্মীরের ডেমোগ্রাফিক্সের পরিবর্তন একটা বড় একটা এক্সপ্লোসিভ রাজনৈতিক ইস্যু, তাই কাশ্মীরিরা আইন করেছিল যে ভারতের বাইরে অন্য রাজ্যের মানুষ কাশ্মীরে এসে জমি জমা কিনতে পারবে না। কাশ্মীরের মুসলমানদের যৌক্তিক ভয় ছিল যে তার না হলে ভারতের অন্য রাজ্য থেকে হিন্দু মাইগ্রেট করে কাশ্মীরের ডেমোগ্রাফিতে মুসলমান সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘু বানায় ফেলবে। হিন্দুত্ববাদী বিজেপি আর মোদী এই জন্যই ক্ষমতা এসে 2019 সালে ভারতের সংবিধানে এই আর্টিকেল 370 বাতিল করে দেয়। ফলে কাশ্মীর উপত্যকা বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে। ভারত পুরা 1.5 বছর কাশ্মীরের লকডাউন, যোগাযোগ ব্ল্যাকআউট আর ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখছিল। আমরা কি মোদীর মতো হব? কাশ্মীর যেভাবে ঠান্ডা করতে চাই, আমরা সেভাবে পার্বত্য চট্টগ্রাম ঠান্ডা করতে চাই? আমাদের পাহাড়ের জন্য বেস্ট সমাধান হচ্ছে পাহাড়ি ট্রাইবগুলোকে অটোনমি দেওয়া, ট্যুরিজম সহ বিভিন্ন রাজস্ব পুরোটাই তাদেরকে দিয়ে দেওয়া, তাদের দিয়েই লোকাল আইন শৃঙ্খলা মেনটেন করানো, আর পাহাড়িদের ভূমি ব্যবস্থাপনার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, 1 country 2 system। পার্বত্য চট্টগ্রামের সংকট এটা সামরিক না, একেবারেই রাজনৈতিক। ইতিহাস, অর্থনীতি আর সামাজিক বাস্তবতা প্রমাণ করে দিছে যে বন্দুক দিয়া পাহাড়ে শান্তি আনা যাবে না, যায়নি এতদিন, বরং সেটা অশান্তিকে দীর্ঘস্থায়ী করছে। সমাধান লুকায় আছে পারস্পরিক শ্রদ্ধা, রাজনৈতিক প্রজ্ঞা আর ন্যায্য স্বীকৃতির মধ্যে। আমাদের সামনে 2টা পথ খোলা আছে। একদিকে উগ্র জাতীয়তাবাদী হুজুগ, যা কেবল নতুন ক্ষত তৈরি করবে। অন্যদিকে প্রজ্ঞার পথ, যেখানে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য এবং স্বায়ত্ত শাসনকে সাংবিধানিক মর্যাদা দিয়া রাষ্ট্রকে আরো শক্তিশালী করা সম্ভব। যদি আমরা ব্রিটিশ আমল, পাকিস্তান আমল কিংবা বৈশ্বিক উদাহরণ থেকে শিক্ষা নেই, তাহলে বুঝবো অটোনমি মানে বিচ্ছিন্নতা না, বরং সেটাই টেকসই শান্তি এবং উন্নয়নের নিশ্চয়তা। 1970-এর নির্বাচনে বাঙালিরা অটোনমি চাইছিল পাকিস্তানের কাছ থেকে, সেইটা দিলে পাকিস্তান ভাঙত না। তাই এখন প্রয়োজন সাহসী নেতৃত্বের, যারা আবেগ না দূরদর্শী কৌশল দিয়ে আগাবে। পাহাড়ি বাঙালি মিলেই যদি আমরা 1 দেশ 2 ব্যবস্থা মডেলে আস্থা রাখি, তবে গ্রিন ইকোনমি, পর্যটন, শিক্ষা, স্বনির্ভরতার পথে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাহাড়কে জয় করার জন্য সেনা না, দরকার আস্থা এবং শান্তির পথ তৈরি করা। গুলি না, দরকার রাজনৈতিক প্রজ্ঞার ভালোবাসা। এই পথে হাঁটলেই পাহাড়ে অশান্তি মিলায় যাবে,
আর বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সমন্বিত, ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ, শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড়াবে। ইনকিলাব জিন্দাবাদ।